নমস্কার, আমি ডক্টর সুমিত পারই। এই ভিডিও লেকচারে সকল শিক্ষার্থী বন্ধুদেরকে আমি স্বাগতম জানাই। এই ভিডিও লেকচারটি এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রজেক্টের একটি অংশ, যা গুজরাট সরকারের আর্থিক সহায়তায় IITE অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন গান্ধীনগর দ্বারা পরিচালিত। আজকে আমার আলোচ্য বিষয় হলো ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধি। এই টপিকটা নিয়ে যেটা ইন্টেলিজেন্স বা বুদ্ধি আমরা বলছি, এটা নিয়ে আমাদের অনেক মিসকনসেপশন বা ভ্রান্ত ধারণা আছে। কারণ আমাদের অনেক মা বাবারা হয়তো বা গুরুজনরা বিশেষভাবে আগেকার দিনে মনে করতেন যে পরীক্ষায় বেশি নাম্বার পেলেই তারা হয়তো বুদ্ধিমান বেশি, বা অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে খেলাধুলা বা নাচ গান এইগুলোতে যদি ভালো করে তাহলে মনে করে যে সে হয়তো বেশি বুদ্ধিমান নয়। কিন্তু এটা কি ঠিক? আসুন আমরা দেখে নেব যে বিভিন্ন মনোবিদরা কী বলছে। আমরা এটাই দেখতে পাবো যে শুধু পড়াশোনা নয়, আমাদের জীবনের অন্যান্য ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পারি যারা সাফল্য লাভ করেছে তাদেরকেও কিন্তু আমরা বুদ্ধিমান হিসাবে চিহ্নিত করি। এবং শিক্ষাক্ষেত্রে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষা দান বা পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে আমরা যদি ইন্টেলিজেন্সকে সামনে রেখে আমাদের কার্যক্রমগুলো যদি করি, তাহলে আমাদের পড়াশোনার মধ্যে বা এডুকেশনের মধ্যে আরও কোয়ালিটি হবে। শুধু মুখস্থ বিদ্যা নয় যে হয়তো বইয়ের কোনো লাইন বা কোনো প্যারাগ্রাফ একটি স্টুডেন্ট ভালো করে মুখস্থ করলো, তাকেই যে শুধু আমরা বলবো যে ভালো স্টুডেন্ট বা বুদ্ধিমান, তা নয়। আমাদেরকে দেখতে হবে যে আমাদের এমনভাবে পাঠদান করতে হবে বা পাঠ্যক্রম রচনা করতে হবে যার মাধ্যমে ছেলে মেয়েদের মধ্যে সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি পায়, তারা যেন আরও বেশি বুদ্ধিমান হতে পারে। তাই আসুন আজকের এই টপিক অনুযায়ী আমরা যে সমস্ত বিষয়গুলো আলোচনা করব সেগুলো দেখে নিই। যে আজকের আলোচ্য বিষয় বা টপিকস অফ ডিসকাশন, প্রথমে আমরা দেখে নেব বুদ্ধির সংজ্ঞা বা ডেফিনেশন অফ ইন্টেলিজেন্স, এরপরে বুদ্ধির তত্ত্ব বা থিওরিজ অফ ইন্টেলিজেন্স, এবং পরবর্তীকালে আমরা দেখে নেব বুদ্ধির পরিমাপ কিভাবে করা হয় বা মেজারমেন্ট অফ ইন্টেলিজেন্স। প্রথমে আমরা দেখে নিই বুদ্ধির বিভিন্ন সংজ্ঞা বা ডেফিনেশন অফ ইন্টেলিজেন্স। স্টার্ন 1914 খ্রিস্টাব্দে তিনি যেটা বলেছিলেন, ইন্টেলিজেন্স ইজ এ জেনারেল ক্যাপাসিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল কনসিয়াসলি to adjust his thinking to new requirements. It is the general mental adaptability to new problems and conditions of life. অর্থাৎ ইন্টেলিজেন্সকে এখানে একটি জেনারেল ক্যাপাসিটির সঙ্গে তুলনা করা হয়েছে, এবং সেই ক্যাপাসিটির মাধ্যমে আমরা কি করতে পারছি না, আমরা অ্যাডজাস্ট করতে পারছি, আমরা অ্যাডাপ্ট করতে পারছি পরিবেশের সঙ্গে। ধরা যাক যে কোনো স্টুডেন্ট একটি নতুন কলেজে ভর্তি হলো, সেই কি ঠিক মতন তার পড়াশোনাটা চালিয়ে যেতে পারছে, বন্ধুদের সাথে ভালো করে মিশতে পারছে, অ্যাসাইনমেন্টগুলো কি ভালো করে লিখতে পারছে, শিক্ষক যে সমস্ত কাজগুলো দিচ্ছে সেই সমস্ত কাজ তারা ভালো করে করতে পারছে, পরীক্ষায় ভালো লিখতে পারছে তারা? যদি করতে পারে তার মানে বোঝা যাবে যে হ্যাঁ, সেই কলেজে বা নতুন ইনস্টিটিউশনে সে ভালো মতন অ্যাডজাস্ট করতে পারছে। এই যে ক্ষমতা, অ্যাডজাস্ট করার যে ক্ষমতা, এটাকেই আমরা বলছি ইন্টেলিজেন্স। এরপরে ওয়াগনার 1937 তিনি যেটা বলছেন, ইন্টেলিজেন্স ইজ দ্য ক্যাপাসিটি টু লার্ন অ্যান্ড অ্যাডজাস্ট টু রিলেটিভলি নিউ অ্যান্ড চেঞ্জিং কন্ডিশনস। অর্থাৎ বুদ্ধি হলো ব্যক্তির সাধারণ মানসিক ক্ষমতা, যার সাহায্যে তিনি নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে পারেন বা নতুন কোনো সমস্যার সমাধান করতে পারেন। এখানে ঠিক একই রকমই কথা বলা হয়েছে যে এটা একটা ক্যাপাসিটি বা একটা ক্ষমতা, এবং কিসের ক্ষমতা না, নতুন কিছু শেখার ক্ষমতা। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের অনেক অভিজ্ঞতা ঘটে, এবং সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা কি শিখতে পারছি নতুন কিছু? যদি শিখতে পারি তাহলে আমরা ইন্টেলিজেন্টভাবে বা বুদ্ধিমানভাবে আমরা চলতে পারছি। যদি আমরা আমাদের অভিজ্ঞতার মাধ্যমে কিছু শিখতে পারছি না, তাহলে বুঝতে হবে যে আমাদের বুদ্ধির পরিমাণ কম রয়েছে। এবং অ্যাডজাস্ট রিলেটিভলি টু নিউ অ্যান্ড চেঞ্জিং কন্ডিশনস, তার মানে হলো সদা পরিবর্তনশীল সমাজের সঙ্গে কিভাবে আমরা মানিয়ে চলতে পারি।
একটি উদাহরণ দেওয়া যেতে পারে যে আমাদের সমাজ গত 20 বছর বা 25 বছরে অনেকটাই পরিবর্তন করেছে। আগেকার দিনে মোবাইল বা এই সমস্ত টেকনোলজি ছিলই না বলতে গেলে, কিন্তু এখন সেইগুলো আমরা দেখতে পাই এবং এর ফলে প্রচুর নলেজ সৃষ্টি হচ্ছে এবং মানুষের অনেক কাজ করতে সুবিধা হচ্ছে। অনলাইনে অনেক কিছু করা যায়, টিকিট বুকিং থেকে গ্যাস বুকিং থেকে। কিন্তু আমি দেখতে পেয়েছি যে যে সমস্ত মানুষ একটু বয়স্ক মানুষ, তারা কিছু কিছু মানুষ আছে তারা এই টেকনোলজিটাকে শিখে নিয়েছে, তাদের সাথে এর সাথে অ্যাডজাস্ট করতে পেরেছে এবং সুন্দরভাবে তাদের নিজস্ব কাজগুলো করছে। কিন্তু এখনও কিছু কিছু মানুষ আছে যারা টেকনোলজিকে ভালো করে শিখতে পারেনি, অ্যাডজাস্ট করতে পারেনি বর্তমান পরিস্থিতির সঙ্গে, অর্থাৎ তাদের মধ্যে এই ক্ষমতার একটুখানি অভাব দেখা যাচ্ছে। এরপরে আর একটা ডেফিনেশন বা সংজ্ঞা আমরা দেখিনি, যেটা টারম্যান বলছেন, অ্যান ইন্ডিভিজুয়াল ইজ ইন্টেলিজেন্ট in proportion as he is able to carry on abstract thinking। অর্থাৎ ব্যক্তির বুদ্ধির পরিমাণ নির্ভর করে সে কি পরিমাণে বিমূর্ত চিন্তন করতে সক্ষম। অর্থাৎ এখানে বুদ্ধিকে বিমূর্ত চিন্তনের সঙ্গে তুলনা করা হয়েছে। বিমূর্ত মানে কি? মূর্তর ঠিক অপোজিট। মূর্ত মানে সেই সমস্ত জিনিস যেগুলোকে আমরা 5টি জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে অনুধাবন করতে পারি, কিন্তু বিমূর্ত মানে যেগুলোকে আমরা ছুঁতে পারি না, ধরতে পারি না। ফর এক্সাম্পল কিছু কিছু ধারণা, যেমন ন্যায় বিচার। ন্যায় বিচার কাকে বলে? ন্যায় বিচার কিভাবে আমাদের সমাজে প্রতিষ্ঠা করা যেতে পারে? এই সমস্ত চিন্তা বা শান্তি কাকে বলে? শান্তি কিভাবে আমাদের সমাজে আনা যেতে পারে? শান্তি বিঘ্নিত হচ্ছে সেই কারণগুলো কি কি? তো এই ধরনের টপিকগুলোকে আমরা বলে থাকি বিমূর্ত চিন্তনের মাধ্যমে। এই সমস্ত টপিকগুলো আমরা আলোচনা করে থাকি। বিমূর্ত চিন্তন করতে যে যত বেশি সক্ষম, তার ইন্টেলিজেন্স বা বুদ্ধি তত বেশি। এরপরে আর একটা ডেফিনেশন যেটা ডেভিড ওয়েটসলার 1944-এ তিনি দিয়েছিলেন, যে ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাগ্রিগেট অর গ্লোবাল ক্যাপাসিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল টু অ্যাক্ট পারপাসফুলি, টু থিঙ্ক র্যাশনালি অ্যান্ড টু ডিল ইফেক্টিভলি উইথ হিজ এনভায়রনমেন্ট। অর্থাৎ বুদ্ধি হলো একটি সামগ্রিক ক্ষমতা যা ব্যক্তিকে উদ্দেশ্যমূলকভাবে ক্রিয়া করতে, যুক্তিপূর্ণভাবে চিন্তা করতে এবং সার্থকভাবে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করে। এখানে 3টে বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটি হলো টু অ্যাক্ট পারপাসফুলি, অর্থাৎ কোনো উদ্দেশ্য সামনে রেখে বিভিন্ন কার্যকলাপ বা আচরণ করা। আমাদের সামনে যদি একটি উদ্দেশ্য না থাকে তাহলে আমরা বৃথাই বিভিন্ন কাজকর্ম বা আচরণ করে থাকি। যেরকমভাবে জাহাজে একটি নাবিকের কাছে যদি কম্পাস না থাকে তাহলে সে দিক নির্ণয় করতে পারে না এবং উদ্দেশ্যহীনভাবে সেই জাহাজটা সমুদ্রে ঘুরতে থাকে এবং সে কুল কিনারা পায় না যে কোথায় সে যাবে। ঠিক একই রকমভাবে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু উদ্দেশ্য থাকা দরকার। প্রত্যেকটা অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা যেন কোনো উদ্দেশ্যকে পূরণ করতে পারি, তাহলেই বলতে পারবো যে আমরা বুদ্ধিমান। এবং দ্বিতীয় বা 2 নম্বর বিষয়টি যেটি হলো টু থিঙ্ক র্যাশনালি, অর্থাৎ যুক্তিপূর্ণভাবে চিন্তা করা। এর মানেটা কি? যা কিছু আমি শুনছি সেটা যুক্তির মাধ্যমে আমি বিচার করছি। কিছু কিছু মানুষ আছে বা আমরা অনেক সময় এরকম হয়ে থাকে যে অন্য মানুষের কথাটাকেই আমরা বিশ্বাস করি, সেটাকেই আমরা মেনে নিই। আমরা কোনো সময় সেখানে যুক্তি প্রয়োগ করি না, কিন্তু সেটা কি উচিত? অর্থাৎ একজন বুদ্ধিমান ব্যক্তি লোকে যা বলে সেটাকে পুরোপুরিভাবে অ্যাকসেপ্ট না করে বা না শুনে সে তার নিজস্ব যুক্তি প্রক্রিয়াকে সেখানে ব্যবহার করে। সে বোঝার চেষ্টা করে যেটা সে শুনছে সেটা কি সত্যি কি হতে পারে, তার অভিজ্ঞতার সাথে কি সেটা মেলে নাকি মেলে না, এই বিষয়টা সে দেখে নেয়। এবং 3 নম্বর বিষয়টি হলো টু ডিল ইফেক্টিভলি উইথ হিজ এনভায়রনমেন্ট, অর্থাৎ তার পরিবেশের সাথে সে যেন ভালো মতন চলতে পারে, অভিযোজন করতে পারে। এবং এই 3টে থাকলেই তাকে আমরা বুদ্ধিমান বলে থাকি। এরপরে হলো আর একটা ডেফিনেশন যেটা স্টডার্ড দিয়েছিলেন 1943-তে। তিনি যেটা বলছেন যে ইন্টেলিজেন্স মানে দি এবিলিটি টু আন্ডারটেক অ্যাক্টিভিটিস দ্যাট আর ক্যারেক্টারাইজড বাই ডিফিকাল্টি, কমপ্লেক্সিটি, অ্যাডাপটিভনেস টু এ গোল, social value and the emergence of originals, and to maintain such activities that demand a concentration of energy and resistance to emotional forces। অর্থাৎ বুদ্ধি হলো সেই ক্ষমতা যা বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন কাজে প্রয়োজন হয়
যেমন কঠিন, জটিল, বিমূর্ত, আর্থিক সাশ্রয়, উদ্দেশ্য ভিত্তিক, মৌলিক এবং সেই কাজগুলি করার জন্য যে মনোযোগ এবং প্রাক্ষবিক ভারসাম্যের প্রয়োজন হয় তা বজায় রাখে। এখানে কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে ইন্টেলিজেন্স বা বুদ্ধি মানে হলো সেই সমস্ত কাজগুলো করা যেরকম কঠিন, যে যত কঠিন কাজ করতে পারবে, কঠিন সমস্যার সমাধান করতে পারবে, সে তত বুদ্ধিমান। যে যত জটিল সমস্যার সমাধান করতে পারবে সে তত বুদ্ধিমান। যে যত বিমূর্ত চিন্তন করতে পারবে সে তত বেশি বুদ্ধিমান। আর্থিক সাশ্রয়, যে কাজের জন্য তার কম অর্থ খরচ হবে সেই ধরনের কাজ যদি সে করে তাহলে আমরা তাকে বুদ্ধিমান বলতে পারি। একটি উদাহরণ দেখা যেতে পারে যে ধরো এই যে মহাকাশে বিভিন্ন যান পাঠানো, এক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন দেশ মহাকাশযান পাঠায়, আমাদের ভারতবর্ষ মহাকাশযান পাঠায়, কিন্তু অন্যান্য দেশ এই মহাকাশযান পাঠাতে কত টাকা খরচা করে এবং আমাদের ভারত কত টাকা খরচা করে। যদি আমরা দেখি যে আমাদের ভারতবর্ষ এই মহাকাশযান পাঠাতে অনেকটাই কম খরচ করে, এবং এটাও শোনা গেছে যে হলিউডের কিছু কিছু সিনেমা যেরকম গ্র্যাভিটি, মহাকাশ নিয়ে একটি সিনেমা, সেই সিনেমা তৈরি করতে যতটা না খরচ হয়েছে তার থেকে ভারতের জন্য বা ইসরো থেকে মহাকাশযান পাঠাতে তার থেকেও কম খরচ হয়েছে। তো আমরা কাকে ইন্টেলিজেন্ট বলবো? একই কাজ করছে, বিদেশ করছে প্রচুর টাকা দিয়ে আর ইন্ডিয়া করছে কম টাকা দিয়ে, তাহলে আমরা ইন্ডিয়াকেই বেশি বুদ্ধিমান বলবো। তারপরে উদ্দেশ্য ভিত্তিক, যেটা এক্ষুনি আলোচনা করলাম, যে আমাদের সমস্ত কাজের যেন একটি উদ্দেশ্য থাকে এবং কাজটি যেন মৌলিক হয়। আমরা সবাই জানি আমরা প্রত্যেকে অনন্য এবং আমাদের নিজস্বতা সবার রয়েছে, এবং এই কাজটি যেন আমরা অন্য কারোর থেকে যেন কপি না করি, আমাদের যেন নিজস্ব ক্রিয়েটিভিটির মাধ্যমে আমরা যেন তৈরি করি কোনো কাজ, এবং সেই কাজগুলি করার জন্য যে মনোযোগ এবং প্রাক্ষমিক ভারসাম্যের প্রয়োজন তা বজায় রাখে। অর্থাৎ কোনো কাজ করার জন্য যে সমস্ত মনোযোগ বা প্রাক্ষবিক ভারসাম্যের প্রয়োজন হয় সেটাও বজায় রাখার একটা ক্ষমতা আমরা এই বুদ্ধিকেই বলি। অর্থাৎ যে যত মনোযোগ রাখতে পারে, প্রাক্ষবিক ভারসাম্য বজায় রাখতে পারে, সে তত বেশি বুদ্ধিমান। এরপরে ডেফিনেশনটা নাইজার এবং তার সহকর্মীরা 1946-এ তারা বলছেন যে দ্য টার্ম ইন্টেলিজেন্স রেফার্স টু ইন্ডিভিজুয়ালস এবিলিটিস টু আন্ডারস্ট্যান্ড complex ideas, to adapt effectively to the environment, to learn from experience, to engage in various forms of reasoning, to overcome obstacles by careful thought. অর্থাৎ বুদ্ধি হলো ব্যক্তির এমন একটি ক্ষমতা যার সাহায্যে যে কোনো জটিল বিষয়কে বুঝতে পারে, পরিবেশের সঙ্গে সাফল্যের সঙ্গে অভিযোজন করতে পারে, অভিজ্ঞতা থেকে শিখতে পারে, যুক্তি ও তর্কের বিভিন্ন ধরন সম্পর্কে অবগত এবং সেগুলি কাজে লাগাতে পারে এবং সুনিশ্চিতভাবে কোনো বাধা অতিক্রম করতে পারে। অর্থাৎ এই এত যে ডেফিনেশনস বা সংজ্ঞাগুলি আমরা দেখলাম এতক্ষণ, তার সারাংশ আমরা এই নাইজারের সংজ্ঞাতে পাই যে ইন্টেলিজেন্স বা বুদ্ধি মানে হলো কোনো জটিল বিষয়কে বোঝা। আমরা অনেক সময় রিডিং কম্প্রিহেনশন বা আনসিন করে থাকি, বিভিন্ন পরীক্ষাতেও, নেটের পরীক্ষাতেও আসে। তো সেটাকে পড়ে আমি কি বুঝতে পারছি, এবং আনসিন পড়ে সেখানে বিভিন্ন প্রশ্নগুলোও থাকে, সেই প্রশ্নগুলোর কি উত্তর আমি দিতে পারছি? যদি আমি প্যারাগ্রাফটা বুঝতে পারছি এবং প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছি তাহলে আমি বুদ্ধিমান বেশি। এবং এছাড়া পরিবেশের সঙ্গে সাফল্যের সঙ্গে অভিযোজন, যেটা এক্ষুনি আলোচনা করলাম, অভিজ্ঞতা থেকে শেখা, শুধু নিজের অভিজ্ঞতা নয়, অন্যের অভিজ্ঞতা থেকেও কিন্তু আমরা শিখতে পারি, এবং যারা অন্যের অভিজ্ঞতা থেকে শেখে তারাও বুদ্ধিমান, এবং যুক্তিতর্কের বিভিন্ন ধরন সম্পর্কে সে অবগত এবং সেগুলো সে কাজে লাগাতে পারে এবং সুনিশ্চিতভাবে কোনো বাধা অতিক্রম করতে পারে। তার যদি কোনো সমস্যা হয়, কোনো বাধা হয়, সেটা সে সুন্দরভাবে অতিক্রম করতে পারে, তবেই আমরা তাকে বুদ্ধিমান বলবো। অতএব আমরা এখানে দেখলাম যে বুদ্ধির ধারণাটা কি। এটা একটি মানসিক ক্ষমতা, এটা এমনই একটা ক্ষমতা যেটা আমাদের জীবনে খুবই প্রয়োজন, কারণ এরই মাধ্যমে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি, পরিবেশের সাথে অভিযোজন করে সাফল্যের সঙ্গে এগিয়ে যেতে পারি। এরপরের যেই বিষয়টি আমরা দেখে নেব সেটি হলো বুদ্ধির বিভিন্ন তত্ত্ব
বা থিওরিজ অফ ইন্টেলিজেন্স। থিওরিজ অফ ইন্টেলিজেন্সকে আমরা বিশেষত দুভাগে ভাগ করে থাকি। একটা হলো ফ্যাক্টর থিওরি, যেটাকে আমরা বাংলায় বলছি উপাদানমূলক তত্ত্ব, আর একটি হলো কগনিটিভ থিওরি, যেটিকে আমরা বলছি জ্ঞানমূলক তত্ত্ব। উপাদানমূলক তত্ত্বে বা ফ্যাক্টর থিওরিতে যে সমস্ত তত্ত্বগুলি আমরা আলোচনা করব সেগুলি হলো ইউনিফ্যাক্টর থিওরি, মাল্টিফ্যাক্টর থিওরি, টু ফ্যাক্টর থিওরি, গ্রুপ ফ্যাক্টর থিওরি, গিলফোর্ডস SOI মডেল। এবং কগনিটিভ থিওরিতে আমরা যে বিষয়গুলি আলোচনা করব সেগুলি হলো ক্যাটেল অ্যান্ড হর্নস থিওরি, স্টানবার্গস ট্রায়ার্কিক থিওরি অফ সাকসেসফুল ইন্টেলিজেন্স, গার্ডেনার্স মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি এবং পাস থিওরি। তো এক এক করে আমরা বিভিন্ন তত্ত্বগুলি দেখে নিই। প্রথমত একক উপাদান তত্ত্ব বা ইউনিফ্যাক্টর থিওরি বা মোনার্কিক থিওরি, এটি দিয়েছেন মনোবিদ স্টার্ন। এই তত্ত্ব অনুযায়ী বলা হচ্ছে যে বুদ্ধির কেবলমাত্র একটি উপাদান রয়েছে, অর্থাৎ একটি মাত্র উপাদান দিয়ে বুদ্ধি তৈরি, এবং একটি মাত্র উপাদানের সাহায্যে আমরা বিভিন্ন বৌদ্ধিক কাজ বা সমস্যাগুলি সমাধান করে থাকি। এই তত্ত্বের একটি বড় সমালোচনা হলো যে সত্যি বুদ্ধি যদি একটি মাত্র উপাদানের দ্বারা তৈরি হয়ে থাকে তাহলে সমস্ত বৌদ্ধিক কাজগুলোতে আমরা সমান সাফল্যের সঙ্গে করতে পারবো, কিন্তু বাস্তবে আমরা সেটা কি দেখি না। যে কেউ হয়তো ইতিহাসে ভালো কিন্তু অঙ্কে আবার সে হয়তো খুব কাঁচা, কেউ হয়তো সামাজিক ক্ষেত্রে বা মানুষের সাথে মেলামেশা করতে পারে খুব ভালো, সামাজিক বুদ্ধি তার মধ্যে বেশি আছে, কারোর হয়তো পুঁথিগত বিদ্যা কম, একাডেমিক দিক থেকে তার বুদ্ধি কম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বুদ্ধি একটি মাত্র উপাদানের দ্বারা তৈরি নয়, কারণ একটি মাত্র উপাদানের দ্বারা তৈরি হলে একজন মানুষ সমস্ত ক্ষেত্রেই সমপরিমাণ সাফল্য লাভ করত, কিন্তু সেটা আমরা বাস্তবে দেখতে পাই না। তাই এই থিওরি এখনকার দিনে বিশেষ একটি গ্রহণযোগ্য নয়। এর পরের যে তত্ত্বটি আমরা দেখে নেব সেটি হলো থর্নডাইকের বহু উপাদান তত্ত্ব বা মাল্টিফ্যাক্টর বা অ্যানার্কিক থিওরি অফ ইন্টেলিজেন্স। এখানে ঠিক আগের থিওরির একেবারে বিপরীত কথা বলা হয়েছে। আগের থিওরিতে আমরা দেখলাম যে বুদ্ধি মানে শুধু একটি মাত্র উপাদান, কিন্তু এখানে বলা হয়েছে বুদ্ধি হলো বহু উপাদানের সমষ্টি, অর্থাৎ ভিন্ন ভিন্ন মানসিক কাজের জন্য ভিন্ন ভিন্ন বুদ্ধির উপাদানের প্রয়োজন হয়। অঙ্কর জন্য একটা আলাদা, ইতিহাসের জন্য আলাদা, বাংলার জন্য আলাদা, ভূগোলের জন্য আলাদা, বিভিন্ন মানসিক কাজের জন্য বা বৌদ্ধিক কাজের জন্য এক একটি উপাদান রয়েছে। তো এই থিওরির বা এই তত্ত্বের আরেকটি গুরুত্বপূর্ণ সমালোচনা হলো যে যদি প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা যদি উপাদান থাকে তাহলে তো বহু উপাদান থাকবে, অসংখ্য অগণিত উপাদান থাকবে, এবং সত্যি এতগুলো উপাদান থাকলে কিন্তু আমরা ইন্টেলিজেন্স নিয়ে কোনো গবেষণাই করতে পারবো না। এবং এই যে প্রত্যেকটি উপাদান যে এরা একের থেকে আলাদা, একজনের থেকে আরেকটা আলাদা, এটাও কিন্তু সত্যি নয়। কিছু কিছু মানসিক কাজ আছে যার জন্য আমাদের হয়তো একাধিক উপাদানের প্রয়োজন হতে পারে। তাই মনোবিদ মার্ফি 1968-এ তিনি বলছেন যে there is a certain positive relationship between brightness in one field and brightness in another and so on, অর্থাৎ একটি ক্ষেত্রের সাফল্যের সঙ্গে অন্য একটি ক্ষেত্রের সাফল্যের কিছুটা হলেও কিন্তু সম্পর্কিত। তাই থর্নডাইকের এই থিওরিটাও আমরা কিন্তু বেশি একটা গ্রহণ করি না। এরপরে রয়েছে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, অর্থাৎ স্পিয়ারম্যানস টু ফ্যাক্টর থিওরি। স্পিয়ারম্যান একটি কাজ করেছেন, সেটি হলো তিনি একক উপাদানকেও একেবারে রিজেক্ট করেনি, তার খানিকটা অ্যাকসেপ্ট করেছেন, এবং থর্নডাইকের বা মাল্টিফ্যাক্টরকেও তিনি একেবারে রিজেক্ট করেনি, তার কিছু অংশ তিনি অ্যাকসেপ্ট করেছেন। তো দুটো থিওরির একটা সম্মিলিত রূপ তিনি দিয়েছেন, এবং তিনি বলেছেন যে বুদ্ধি উভয়ই সাধারণ এবং বিশেষ ক্ষেত্র দিয়ে তৈরি, অর্থাৎ প্রত্যেকটি মানসিক কাজের জন্য যেরকমভাবে বুদ্ধির সাধারণ ক্ষেত্র বা যেটাকে তিনি জি ফ্যাক্টর বলছেন বা উপাদানের বা শক্তির প্রয়োজন হয়, ঠিক তেমনই ওই মানসিক কাজ করার জন্য বুদ্ধির বিশেষ ক্ষেত্রটি, যেটাকে তিনি বলছেন স্পেসিফিক ফ্যাক্টর বা উপাদানটি বা শক্তি অনুপস্থিত থাকলে ব্যক্তি ওই কাজে পুরোপুরি সাফল্য লাভ করবে না। তাই কোনো একটি মানসিক বা বৌদ্ধিক কাজ করতে গেলে আমাকে দুটোই দরকার, বিশেষ এবং সাধারণ, দুটো
মানসিক শক্তির দরকার হয়। উদাহরণ বলা যেতে পারে, ধরা যাক এখানে W1, W2, W3 এইগুলো হলো বিভিন্ন মানসিক কাজ বা বৌদ্ধিক কাজ। এবং দেখো যে প্রত্যেকটি মানসিক বা বৌদ্ধিক কাজ করার জন্য দু ধরনের শক্তির প্রয়োজন হচ্ছে। একটা হচ্ছে জি এর কিছুটা অংশ প্রয়োজন হচ্ছে, পাশাপাশি এস এর বা স্পেসিফিক ফ্যাক্টরও কিন্তু প্রয়োজন হচ্ছে। অর্থাৎ যে কোনো বৌদ্ধিক কাজ বা মানসিক কাজ আমরা করছি সেখানে কিন্তু দুটো উপাদান কাজ করছে। একটা হলো বিশেষ উপাদান সেই মানসিক কাজ সম্পর্কিত, এবং আরেকটি হলো সাধারণ উপাদান যেটি সমস্ত মানসিক কাজে প্রয়োজন হয়। এরপরে যেই থিওরিটি আমরা দেখে নেব সেটি হলো থার্স্টনের বুদ্ধির দলগত উপাদান, বা এটাকে বহু উপাদান বা প্রাথমিক মানসিক শক্তির উপাদান তত্ত্ব বলা হয়। থার্স্টন গ্রুপ ফ্যাক্টর আর মাল্টিপল ফ্যাক্টর আর প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটিস থিওরিও বলা হয়। এখানে থার্স্টন যেটি বলছেন সেটি হলো, তিনি বুদ্ধি বলতে বহু উপাদানও তিনি বলেননি, আবার একক উপাদানও তিনি বলেননি। তিনি যেটা বলছেন যে কয়েকটি নির্দিষ্ট মানসিক কাজের জন্য যে সকল সমগোত্রীয় বুদ্ধির উপাদানের দরকার হয় সেইগুলোকে তিনি একত্রিতভাবে ব্যক্তির প্রাথমিক মানসিক ক্ষমতা বা প্রাইমারি মেন্টাল এবিলিটিস হিসাবে চিহ্নিত করেছিলেন। অর্থাৎ কিছু কিছু মানসিক উপাদান বা বুদ্ধির উপাদান যেগুলো সমগোত্রীয় সেইগুলোকে তিনি একত্রিত করে বুদ্ধির কথা বলেছিলেন বা উপাদানের কথা তিনি বলেছিলেন। সেইগুলি হলো প্রথমত বাচনিক ক্ষমতা বা ভাষাগত ক্ষমতা, ভাষাগত বিভিন্ন বিষয় বোঝার ক্ষমতা, ভার্বাল ফ্যাক্টর। অর্থাৎ ভাষা সংক্রান্ত যে সমস্ত বৌদ্ধিক কাজ আমরা করে থাকি এই উপাদানের মাধ্যমে আমরা করে থাকি। 2 নম্বর স্থানগত সম্পর্কের ক্ষমতা বা স্থানিক ক্ষমতা বা স্পেশাল ফ্যাক্টর। অর্থাৎ স্থান সম্পর্কিত সমস্ত সমস্যা বা বৌদ্ধিক কাজকর্ম আমরা এই উপাদানের মাধ্যমে করে থাকি। 3 নম্বর সংখ্যা ব্যবহার করার ক্ষমতা বা নিউমেরিক্যাল ফ্যাক্টর। অর্থাৎ সংখ্যা সংক্রান্ত যত কাজকর্ম বা মানসিক কাজকর্ম আমরা করি সেটা আমরা এই উপাদানের মাধ্যমে করে থাকি। 4র্থ স্মৃতি বা সংরক্ষণের ক্ষমতা, মেমোরি ফ্যাক্টর। কোনো তথ্যকে দীর্ঘদিন ধরে সংরক্ষিত করার ক্ষমতা, এটাকে আমরা এই উপাদানের মাধ্যমে করে থাকি। 5 নম্বর দ্রুত শব্দ ব্যবহারের ক্ষমতা বা দ্রুততার সঙ্গে সঠিক শব্দ ব্যবহারের ক্ষমতা, ওয়ার্ড ফ্লুয়েন্সি ফ্যাক্টর। অর্থাৎ যখন আমরা কোনো নতুন নতুন শব্দ দ্রুততার সঙ্গে ব্যবহার করি তখন আমরা এই ধরনের উপাদানকে ব্যবহার করে থাকি, তখন বুদ্ধির এই উপাদানটি ব্যবহৃত হয়। 6 নম্বর আরোহী যুক্তি নির্ণয়ের ক্ষমতা, ইন্ডাকটিভ রিজনিং ফ্যাক্টর। যখন আমরা আরোহী যুক্তি করি অর্থাৎ আমরা স্পেসিফিক থেকে জেনারেলের দিকে যাই, এই ধরনের যুক্তির সময় আমরা বুদ্ধির এই উপাদানটি ব্যবহার করে থাকি। 7ম অবরোহী যুক্তি নির্ণয়ের ক্ষমতা অর্থাৎ ডিডাকটিভ রিজনিং ফ্যাক্টর। অবরোহী মানে জেনারেল থেকে আমরা স্পেসিফিকে আসি, সাধারণ থেকে বিশেষের দিকে আসি। এই ধরনের যুক্তির সময় আমরা এই বুদ্ধির উপাদানটি ব্যবহার করি। 8 নম্বর প্রত্যক্ষণ করার ক্ষমতা বা পারসেপচুয়াল ফ্যাক্টর। কোনো বিষয়কে বস্তুকে যখন আমরা প্রত্যক্ষণ করি তখন বুদ্ধির এই উপাদানটি সক্রিয় হয়ে যায়। 9 নম্বর সমস্যা সমাধানের ক্ষমতা বা প্রবলেম সলভিং এবিলিটি ফ্যাক্টর। অর্থাৎ কোনো সমস্যা সমাধানের সময় আমরা বুদ্ধির এই উপাদানটি ব্যবহার করে থাকি। তো এইরকমভাবে থার্স্টন তার তত্ত্বে বলছেন যে বুদ্ধি 9টি উপাদানের সমষ্টি। এই 9টি উপাদান দ্বারাই আমাদের বুদ্ধি তৈরি হয়। এরপরে আমরা যেই তত্ত্বটি দেখে নেব সেটি হলো গিলফোর্ড ট্রাইডাইমেনশনাল মডেল বা স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্স, SOI। গিলফোর্ড যেটা বুদ্ধি সম্পর্কে বলছেন যে প্রত্যেকটি মানসিক কাজে বুদ্ধির 3টে মাত্রা পরিলক্ষিত হয়। অর্থাৎ আমরা যে কোনো বৌদ্ধিক কাজ করি না কেন সেখানে আমরা 3টে মাত্রা দেখতে পাই। প্রথমটি হলো প্রক্রিয়াগত মাত্রা বা অপারেশনাল ডাইমেনশন। 2 নম্বর বিষয়বস্তুগত মাত্রা, কন্টেন্ট ডাইমেনশন। এবং 3 নম্বর উৎপাদনগত মাত্রা, প্রোডাক্ট ডাইমেনশন। প্রক্রিয়াগত মাত্রা মানে হলো বিভিন্ন ধরনের চিন্তন প্রক্রিয়া। আমরা যখন বৌদ্ধিক কাজকর্ম করি নিশ্চয়ই কিছু চিন্তা করি, কিছু চিন্তন প্রক্রিয়া আমরা সম্পন্ন করি, তখন সেই মাত্রাগুলোকে আমরা প্রক্রিয়াগত মাত্রা বলি।
আর বিষয়বস্তুগত মাত্রা মানে হলো আমরা কার সাহায্যে আমরা চিন্তা ভাবনা করি, কিসের উপরে আমরা চিন্তা ভাবনা করি, সেই বিষয়গুলোকে আমরা বিষয়বস্তু মাত্রার মধ্যে রাখি আমরা। আর 3 নম্বর হলো উৎপাদনগত মাত্রা, অর্থাৎ চিন্তা প্রক্রিয়ার ফলে আমরা কি পাই, কি বৌদ্ধিক কাজ আমরা সম্পূর্ণ করি, সেই বিষয়গুলোকে আমরা উৎপাদনগত মাত্রা বলে চিহ্নিত করি। এবারে এক এক করে প্রত্যেকটি মাত্রা দেখা যাক। প্রক্রিয়াগত মাত্রার মধ্যে বা আমরা যখন কোনো বৌদ্ধিক কাজ করি তখন আমরা এই কয়েকটি প্রক্রিয়া আমরা করে থাকি। প্রথমত প্রজ্ঞা বা কগনিশন, এটি হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে আমরা কোনো বিষয়কে অনুধাবন করি। দ্বিতীয় স্মৃতি বা মেমোরি, এটি হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে আমরা জ্ঞান সংরক্ষণ এবং যখন প্রয়োজন হয় তখন সেই তথ্য ব্যবহার করতে পারি। তৃতীয় কেন্দ্র অপসারী চিন্তন বা ডাইভার্জেন্ট থিঙ্কিং, এটি হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে আমরা একটি সমস্যার একাধিক সম্ভাব্য সমাধানের কথা চিন্তা করি। চতুর্থ কেন্দ্রানুরাগ চিন্তন কনভার্জেন্ট থিঙ্কিং, এটি হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে আমরা একটি সমস্যার একটি মাত্র সম্ভাব্য সমাধানের কথা চিন্তা করি। আর পঞ্চম মূল্যায়ন বা ইভ্যালুয়েশন, এটি হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে আমরা কোনো বিষয়ের যথার্থতা বিচার করে থাকি। অর্থাৎ এই প্রক্রিয়াগুলি আমরা করে থাকি যখন আমরা কোনো বৌদ্ধিক কাজ করছি। এবারে কি কি বিষয়বস্তুর উপর ভিত্তি করে আমরা বৌদ্ধিক কাজকর্ম করি, সেই বিষয়বস্তুগুলি হলো প্রথমত চিত্রগত বা মূর্ত বিষয়বস্তু ফিগারাল ফ্যাক্টর, এটি হলো সেই সমস্ত বিষয়বস্তু যেগুলি আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে অনুধাবন করতে পারি, যেমন বস্তুর আকার, আকৃতি বা শ্রবণজনিত বিভিন্ন বিষয়। অর্থাৎ মূর্ত বিষয়বস্তু দু রকমের হতে পারে, একটি হলো ভিজুয়াল এবং অপরটি হলো অডিটরি। 2 নম্বর বিষয়বস্তু হলো সাংকেতিক বিষয়বস্তু সিম্বলিক, এগুলি হলো বিভিন্ন সংকেত যেমন অক্ষর বা কোনো সংখ্যা বা কোনো আঙ্কিক চিহ্ন যেমন যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি। এই সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন বৌদ্ধিক কাজ করি। তৃতীয় শব্দার্থিক বিষয়বস্তু বা সিম্যান্টিক, একটি শব্দের বা বাক্যের বিভিন্ন মানে হতে পারে, সেগুলি বুঝে নেওয়ার জ্ঞানকে শাব্দিক বিষয়বস্তু বলা হয়, যেমন অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, নুন আনতে পান্তা ফুরায় ইত্যাদি। এবং চতুর্থ আচরণমূলক বিষয়বস্তু বা বিহেভিয়ারাল, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক আচরণ করার ক্ষমতাকে আচরণমূলক বিষয়বস্তু বলা হয়। তো আমরা দেখে নিলাম প্রক্রিয়াগত মাত্রা এবং বিষয়বস্তুগত মাত্রা। এরপরে আমরা দেখব উপাদানগত মাত্রা, অর্থাৎ বৌদ্ধিক কাজকর্ম করে আমরা কি কি উৎপাদন করছি। তো প্রথমে হলো একক বা ইউনিটস, কোনো বৃহত্তর বিষয়বস্তুকে বিশ্লেষণ করে একক উপাদানগুলিকে চিহ্নিত করে খুঁজে পাওয়াকে এখানে বোঝানো হচ্ছে। উদাহরণস্বরূপ যদি শিক্ষক শ্রেণীকক্ষে জিজ্ঞাসা করেন যে মানবদেহ কি কি দিয়ে তৈরি, তখন ছাত্রছাত্রীরা চিন্তাভাবনা করে মানবদেহের একক উপাদানগুলির কথা বলবেন। তো এইভাবেও আমরা বুদ্ধির প্রোডাক্ট বা বুদ্ধির ফলাফল এটাও হতে পারে। দ্বিতীয় শ্রেণী বা ক্লাস, কোনো বৃহত্তর বিষয়বস্তুকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করাকে এখানে বোঝানো হচ্ছে। উদাহরণ, যদি শিক্ষক শ্রেণীকক্ষে জিজ্ঞাসা করেন পৃথিবীতে কত রকমের প্রাণী আছে এবং তার শ্রেণী বিভাগগুলো কি কি, তখন ছাত্রছাত্রীরা চিন্তাভাবনা করে শ্রেণী বিভাগগুলি বলবেন। অর্থাৎ এখানেও আমরা দেখতে পাচ্ছি যে শ্রেণীকরণের মাধ্যমেও আমরা বিভিন্ন বৌদ্ধিক কাজকর্মের ফলাফল পাই। তৃতীয় সম্পর্ক বা রিলেশনস, বিভিন্ন বস্তুর মধ্যে সম্পর্ক বিধানের ক্ষমতা এবং ধারণাগত বিষয়বস্তুর মধ্যে সম্পর্ক আবিষ্কার ক্ষমতা, এটাকেই বোঝানো হচ্ছে এখানে। উদাহরণ, কোনো ব্যক্তি ফড়িং বা পাখি এবং উড়োজাহাজের মধ্যে সম্পর্ক বার করেছিলেন বলেই আজ আমরা উড়োজাহাজ দেখতে পাই। তা এটাও বৌদ্ধিক কাজের একটি ফলাফল বলা যেতে পারে। 4 নম্বর ব্যবস্থাপনা বা সিস্টেম, বিভিন্ন বিষয় বা বস্তু বা ব্যক্তিদের নিয়ে সংগঠন করা। উদাহরণস্বরূপ শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের একাধিক দল তৈরি করে বিভিন্ন দলকে বিভিন্ন দায়িত্ব দিয়ে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করা, এটাকেও আমরা
বুদ্ধির ফল বা বৌদ্ধিক কাজের ফল হিসাবে বিবেচনা করতে পারি। 5 নম্বর, পরিবর্তন বা ট্রান্সফরমেশন, কোনো বস্তুর বা বিষয়ের পরিবর্তন ঘটানো। উদাহরণস্বরূপ, যদি শিক্ষক ছাত্রছাত্রীদেরকে বলেন যে তোমরা তোমাদের শ্রেণীকক্ষ ভালো করে সাজাও, তখন ছাত্রছাত্রীরা চিন্তাভাবনা করে ক্লাসরুমে শ্রেণীকক্ষে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসবে। এটাও বৌদ্ধিক চিন্তাভাবনার একটি ফলাফল। 6 নম্বর, তাৎপর্য বিচার বা ইমপ্লিকেশনস, কোনো বিষয়ের তাৎপর্য বা বর্তমানের প্রেক্ষিতে ভবিষ্যতের কথা চিন্তা করার ক্ষমতাকে এখানে বোঝানো হয়। উদাহরণস্বরূপ, কোনো শিক্ষার্থীর আজকের গবেষণা কিভাবে আগামীকাল সমাজের কাজে লাগতে পারে তা চিন্তাভাবনা করে। এটাও কিন্তু বৌদ্ধিক চিন্তাভাবনার একটি ফলাফল বলা যেতে পারে। এইভাবে গিলফোর্ড তার স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্সে 3টে মাত্রা এবং প্রত্যেকটি মাত্রার মধ্যে কি কি বিষয় রয়েছে এবং কিভাবে একটি ইন্টেলিজেন্ট কাজ বা একটি বৌদ্ধিক কাজ সম্পন্ন হচ্ছে সেটা তিনি ব্যাখ্যা করেছিলেন। আরেকটি উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানো যেতে পারে যে, ধরো কোনো শিক্ষক একজন ছাত্র বা ছাত্রীকে বললেন যে তুমি ক্যালেন্ডারটা দেখো এবং দেখো আগামী 25 তারিখে কী বার পড়ছে। তখন ওই শিক্ষার্থী বা ওই ছাত্র ক্যালেন্ডারের কাছে গিয়ে দেখবে যে সংখ্যাগুলোকে সে চিনবে, এটা পড়ছে কিসের মধ্যে, না বিষয়বস্তু মাত্রার মধ্যে পড়ছে, কন্টেন্টের মধ্যে পড়ছে। এবং সে সেই নাম্বারগুলোকে দেখার পর সে চিন্তা ভাবনা করবে, কনভার্জেন্ট থিঙ্কিং বা ডাইভার্জেন্ট থিঙ্কিং এইগুলো ব্যবহার করে সে শেষে এই সিদ্ধান্তে উপনীত হবে বা এই প্রোডাক্টে উপনীত হবে যে হ্যাঁ, আগামী 25 তারিখে সোমবার বা মঙ্গলবার পড়ছে। তো এইভাবে যে কোনো বৌদ্ধিক কাজ আমরা করি না কেন সেখানে 3টে মাত্রা পরিলক্ষিত হচ্ছে। এটাই গিলফোর্ড তার তত্ত্বে বলেছিলেন। এতক্ষণ আমরা যে সমস্ত আলোচনাগুলি করলাম সবই ছিল উপাদানমূলক তত্ত্বের অন্তর্গত। সেখানে বুদ্ধিকে বিভিন্ন উপাদানের সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু এখন আমরা যে সমস্ত তত্ত্বগুলি আলোচনা করব সেগুলি পড়ছে জ্ঞানমূলক তত্ত্বের মধ্যে, অর্থাৎ কগনিটিভ থিওরিজ। প্রথমেই যেই থিওরিটি আমরা আলোচনা করব সেটি হলো ক্যাটেল অ্যান্ড হর্নস থিওরি অফ ইন্টেলিজেন্স। ক্যাটেল এবং হর্ন তারা 2 ধরনের ইন্টেলিজেন্সের কথা বলেছিলেন। একটি হলো তরল বুদ্ধি আর একটি হলো কেলাসিত বুদ্ধি। তরল বুদ্ধি মানে হলো ফ্লুইড ইন্টেলিজেন্স এবং কেলাসিত বুদ্ধি মানে হলো ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স। তরল বুদ্ধি মানে হলো সেই বুদ্ধি যেটি সহজাত এবং শিক্ষা এবং সংস্কৃতির প্রভাব মুক্ত। যেহেতু এটি সহজাত, সে স্বাভাবিকভাবে এটি শিক্ষা এবং সংস্কৃতির প্রভাব মুক্ত এবং হেরিডিটির মাধ্যমে নির্ধারিত হয় এবং নতুন পরিস্থিতিকে বোঝা এবং তার সঙ্গে অভিযোজন, কারণ নির্ণয়, সমস্যা সমাধান, সম্পর্ক অনুধাবন ইত্যাদির ক্ষেত্রে এই তরল বুদ্ধির প্রয়োগ দেখা যায়। দ্বিতীয় যেই বুদ্ধির কথা তিনি বলেছিলেন সেটি হলো কেলাসিত বুদ্ধি বা ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স। কেলাসিত বুদ্ধি হলো তরল বুদ্ধির ঠিক বিপরীত। তরল বুদ্ধি আমরা যেরকমভাবে দেখলাম এটি সহজাত, এটি আমাদের হেরিডিটির দ্বারা নির্ধারিত, কিন্তু কেলাসিত বুদ্ধি হেরিডিটির দ্বারা নির্ধারিত নয়। আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত অভিজ্ঞতা আমরা পাচ্ছি সেখান থেকে আমরা কি শিখছি, সেখান থেকে আমরা যে সমস্ত বিভিন্ন সমস্যা সমাধান করার ক্ষমতা পাচ্ছি সেটাকেই আমরা বলে থাকি কেলাসিত বুদ্ধি। এটি শিক্ষা, সংস্কৃতি ও প্রতিদিনের অভিজ্ঞতার দ্বারা প্রভাবিত। শব্দ ভাণ্ডার, বিশ্বজগৎ সম্পর্কে সাধারণ জ্ঞান, রীতি নীতি, প্রথা সম্পর্কে সচেতনতা, সমাজ সমর্থিত আচরণ করা, যন্ত্রের ব্যবহার, হিসেব তৈরি করা ও রক্ষা করা ইত্যাদির ক্ষেত্রে এই প্রকারের বুদ্ধি প্রয়োগ লক্ষ্য করা যায়। এরপরে আমরা আরেকটি থিওরি দেখে নেব যেটি কগনিটিভ থিওরির মধ্যেই পড়ছে, সেটি হলো রবার্ট স্টার্নবার্গের ত্রিমুখী সফল বুদ্ধির তত্ত্ব, অর্থাৎ রবার্ট স্টার্নবার্গস ট্রায়ার্কিক থিওরি অফ সাকসেসফুল ইন্টেলিজেন্স। প্রথমেই আমরা এখানে স্টার্নবার্গের থিওরির যে টাইটেল সেখানে আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুল ইন্টেলিজেন্স বা সফল বুদ্ধির কথা তিনি বলছেন। কারণ তিনি বিশ্বাস করেন যে বুদ্ধিকে আমরা কোনো পরীক্ষার নম্বর দিয়ে বিচার করতে পারি না, বুদ্ধিকে আমরা কোনো ইন্টেলিজেন্স টেস্টের মাধ্যমে আমরা বিচার করতে পারি না। বুদ্ধিকে আমরা কেবলমাত্র সাফল্যের নিরিখে পরিমাপ করতে পারি। অর্থাৎ কোনো ব্যক্তি সে যদি জীবনে
সাফল্য লাভ করে আমরা তাকেই বলতে পারি বুদ্ধিমান। তাই তিনি বলছেন যে জীবনের সাফল্যই বলে দেয় যে আমরা কে কতটা বুদ্ধিমান। তিনি বুদ্ধি কতগুলি উপাদানের সমষ্টি এই বিষয়কে না দেখে তিনি দেখতেই চেয়েছিলেন যে আমরা যখন কোনো বৌদ্ধিক কাজ করি তখন কি কি মানসিক প্রক্রিয়া আমাদের মধ্যে চলে, সেইগুলোর উপর তিনি বেশি জোর দিয়েছিলেন। এবং তিনি দেখলেন যে সমস্ত রকমের বৌদ্ধিক কাজের মধ্যে 3টি উপাদান বা প্রক্রিয়া থাকতে পারে। সেগুলো কি কি না, সেগুলি হলো মেটা কম্পোনেন্ট, অধি উপাদান, দ্বিতীয় পারফরমেন্স কম্পোনেন্ট, কর্মসম্পাদন ভিত্তিক উপাদান, তৃতীয় নলেজ অ্যাকুইজিশন কম্পোনেন্ট, জ্ঞান ভিত্তিক উপাদান। এই 3টে প্রক্রিয়া যে কোনো বৌদ্ধিক কাজে চলে, এটাই তিনি পরিলক্ষিত করেছিলেন। প্রথমে মেটা কম্পোনেন্ট বা অধি উপাদান মানে হলো এই উপাদানটির মাধ্যমে আমরা উচ্চতর বৌদ্ধিক প্রক্রিয়াগুলি যেমন সমস্যা বিশ্লেষণ, কৌশল নির্ধারণ, সম্ভাব্য সমাধান, তদারীকরণ ইত্যাদি সম্পন্ন করতে পারি। দ্বিতীয় পারফরমেন্স কম্পোনেন্ট বা কর্মসম্পাদন ভিত্তিক উপাদানের মাধ্যমে আমরা যে কোনো সিদ্ধান্ত বা চিন্তা ভাবনাকে বাস্তবে পূরণ করতে পারি। আমরা এখানে দেখতেই পাচ্ছি যে পারফরমেন্স বা কর্মসম্পাদনকে এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, বা এই ধরনের প্রক্রিয়ার মাধ্যমে আমরা কর্মসম্পাদন করতে পারি। তৃতীয় নলেজ অ্যাকুইজিশন কম্পোনেন্ট মানে জ্ঞান ভিত্তিক উপাদান। এই উপাদানটির মাধ্যমে বা প্রক্রিয়ার মাধ্যমে আমরা নতুন জ্ঞান আহরণ করতে পারি। একটি উদাহরণ দেওয়া যেতে পারে যে যখন আমরা কোনো বই পড়ি, কোনো গল্পের বই হতে পারে বা যে কোনো বই হতে পারে, তখন আমরা প্রথমে দেখি যে কোন বইটা আমরা পড়ব, কতক্ষণ পড়ব, কোথায় বসে পড়ব। এই বিষয়গুলো যখন আমরা চিন্তা ভাবনা করি, এই চিন্তা ভাবনা বা এই প্রক্রিয়াগুলিকে আমরা বলে থাকি মেটা কম্পোনেন্ট। আর যখন আমরা সত্যি সত্যি বই পড়া শুরু করলাম, আমাদের পরিকল্পনাকে যখন বাস্তবে আমরা নিয়ে আসলাম, তখন এই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি পারফরমেন্স কম্পোনেন্ট। আর যখন বই পড়াকালীন আমরা নতুন নতুন শব্দ সম্পর্কে জানলাম, নতুন নতুন শব্দ শিখলাম এবং নতুন নতুন চিন্তাভাবনা শিখলাম, এই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি নলেজ অ্যাকুইজিশন কম্পোনেন্ট। রবার্ট স্টার্নবার্গ দেখলেন যে এই 3টি প্রক্রিয়ার মাধ্যমে আমরা 3 রকমের বুদ্ধিতে উপনীত হতে পারি। এই 3টি বুদ্ধি হলো প্রথমত অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স, দ্বিতীয় ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স এবং তৃতীয় প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। প্রথমে অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স বা বিশ্লেষণমূলক বুদ্ধি। যখন আমরা পূর্বে উল্লেখিত 3টি প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো পরিচিত সমস্যার সমাধান করি, তখন সেই ধরনের বুদ্ধিকে আমরা বিশ্লেষণমূলক বুদ্ধি বলে থাকি। উদাহরণস্বরূপ বেশিরভাগ ছাত্রছাত্রী যারা পরীক্ষায় ভালো ফলাফল করে, তাদের মধ্যে এই ধরনের বুদ্ধি বেশি দেখা যায়। অর্থাৎ এই ধরনের প্রক্রিয়া ব্যবহার করে আমরা কোনো পরিচিত সমস্যার সমাধান করে থাকি। দ্বিতীয় ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স বা সৃজনমূলক বুদ্ধি। যে বুদ্ধির সাহায্যে আমরা অপরিচিত কোনো সমস্যা সমাধান করে থাকি, সেটিকে আমরা সৃজনমূলক বুদ্ধি বলে থাকি। এই ধরনের বুদ্ধির 2টি অন্যতম বৈশিষ্ট্য হলো অন্তর্দৃষ্টি লাভ এবং সমস্যা সমাধানে সাবলীলতা। অর্থাৎ যাদের মধ্যে সৃজনমূলক বুদ্ধি বেশি, তারা খুব সহজেই সমস্যা সমাধান করার অন্তর্দৃষ্টি লাভ করতে পারে এবং যে কোনো সমস্যার মোকাবিলা করার জন্য সে প্রস্তুত এবং স্বয়ংক্রিয় থাকে। তৃতীয় হলো প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স বা ব্যবহারিক বুদ্ধি। অর্থাৎ আমাদের মধ্যে অ্যানালিটিক্যাল বুদ্ধি বা ক্রিয়েটিভ বুদ্ধি ছাড়াও আরেকটি বুদ্ধি আমরা দেখতে পাই, সেটি হলো প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স বা ব্যবহারিক বুদ্ধি। আমাদের ব্যবহারিক জীবনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আমরা যে বুদ্ধির ব্যবহার করি তাকেই ব্যবহারিক বুদ্ধি বলা হয়। এই ব্যবহারিক বুদ্ধি এটা কিন্তু পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে না। অর্থাৎ হয়তো আমরা দেখেছি উদাহরণস্বরূপ যে আমাদের গ্রামে বা কোথাও যে কোনো ব্যক্তি, সে হয়তো বেশি দূর পড়াশোনা করেনি, কিন্তু সে ব্যবসায় এমন উন্নতি লাভ করেছে যে যে কোনো সরকারি চাকরিওয়ালা ব্যক্তির থেকে তার হয়তো ধন সম্পত্তি আরও বেশি, সে হয়তো সমাজে আরও বেশি প্রতিষ্ঠিত। ওকে, এটাকেই আমরা বলছি প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। ব্যবহারিক বুদ্ধির অন্যতম বৈশিষ্ট্য হলো একজন ব্যক্তি তার জন্য কী ধরনের পরিবেশ উপযুক্ত সেটা বেছে নেওয়া, সেই পরিবেশের সঙ্গে অভিযোজন করা এবং দরকার হলে সেই পরিবেশের পরিবর্তন ঘটানো, এইগুলো করতে পারে। স্টার্নবার্গের মতে
যাদের মধ্যে ব্যবহারিক বুদ্ধি ও বিশ্লেষণমূলক বুদ্ধি বেশি, তারা খুব সহজেই এই পরিবর্তনশীল জগতে বিভিন্ন ধরনের মানসিক চাপের সঙ্গে মানিয়ে চলতে পারে। এটা তো স্বাভাবিক। যাদের মধ্যে ব্যবহারিক বুদ্ধি বেশি আছে, যারা সমাজে ভালো মতন চলতে পারে বুদ্ধি নিয়ে, তারা তো মানসিক চাপ থেকে তো দূরে থাকবেই। কিন্তু যারা জানে না যে সমাজে কিভাবে চলতে হয়, বিভিন্ন সমস্যা কিভাবে সমাধান করতে হয়, কিভাবে একে অপরের সঙ্গে মিশতে হয়, তাহলে তাদের পক্ষে তো মানসিক চাপের মধ্যে পড়াটা স্বাভাবিকই হয়ে যায়। তো এই রকমভাবে স্টার্নবার্গ তিনি 3 রকমের প্রক্রিয়ার কথা বলেছিলেন। যে কোনো বৌদ্ধিক কাজে 3 রকমের প্রক্রিয়া ঘটে এবং 3 রকমের ইন্টেলিজেন্স বা বুদ্ধির কথাও তিনি বলেছিলেন। এবং বিশেষ করে আমাদের শিক্ষাক্ষেত্রে আমাদের এটা নজর দিতে হবে যে যখন আমরা কোনো পাঠ্যক্রম তৈরি করছি বা শিক্ষাদান করছি, তখন যেন আমরা এই 3 ধরনের ইন্টেলিজেন্সের কথা মাথায় রাখি, যে এমনভাবে তাদেরকে বা শিক্ষার্থীদেরকে পাঠদান করব যাতে তাদের অ্যানালিটিক্যাল বুদ্ধি, বিশ্লেষণমূলক বুদ্ধি বৃদ্ধি পায়, তাদের মধ্যে ক্রিয়েটিভ বুদ্ধি বৃদ্ধি পায় এবং তাদের মধ্যে যেন প্র্যাকটিক্যাল বুদ্ধিও যেন বৃদ্ধি পায়। এরপরে যেই থিওরি আমরা দেখে নেব সেটি হলো পাস থিওরি। পাস কথার অর্থ হলো প্ল্যানিং, অ্যাটেনশন, সাইমালটেনিয়াস অ্যান্ড সাকসেসিভ। বাংলায় প্রকল্প, মনোযোগ, সমকালবর্তী এবং ধারাবাহিক প্রক্রিয়া। এই তত্ত্বটি যিনি দিয়েছিলেন তিনি হলেন জেপি দাস, জগন্নাথ প্রসাদ দাস, এবং তার সঙ্গে কয়েকজন তার সহকর্মী ছিলেন, তারা ন্যাগলিয়ারি, কিরবি এবং জার্মান। এই তত্ত্বটি নিউরোসায়েন্স দ্বারা ভীষণভাবে প্রভাবিত এবং ডক্টর লুরিয়া নামক একজন রিসার্চারের দ্বারা এই তত্ত্বটি ভীষণভাবে প্রভাবিত। ডক্টর লুরিয়া তার গবেষণায় বলছেন যে আমাদের মস্তিষ্কে বিভিন্ন অংশ বিভিন্ন মানসিক কাজ করে থাকে। আমাদের মস্তিষ্কের বিভিন্ন অংশ বিভিন্ন রকম মানসিক কাজ করে থাকে। যেরকম আমাদের মস্তিষ্কের অগ্রভাগ অংশটি, এই অংশটির মাধ্যমে আমরা প্ল্যানিং বা স্ট্র্যাটেজি, কোনো কৌশল নির্ধারণ করা, এইগুলো আমরা করে থাকি। আর আমাদের মস্তিষ্কের একেবারে পশ্চাৎ ভাগ, এই ভাগটির মাধ্যমে আমরা মনোযোগ দেওয়ার প্রক্রিয়াটা করে থাকি এবং মস্তিষ্কের বাঁ দিক বা বাম খণ্ডটি মাধ্যমে আমরা বাচনিক কাজকর্মগুলো বেশি করে থাকি এবং মস্তিষ্কের ডান খণ্ডে বা রাইট হেমিস্ফিয়ারের মাধ্যমে আমরা সৃজনমূলক বা শিল্পীসুলভ বিভিন্ন কাজকর্ম করে থাকি। অর্থাৎ আমাদের মস্তিষ্কের বিভিন্ন অংশ বা অঞ্চল বিভিন্ন রকমের মানসিক কাজ করে থাকে। এই তত্ত্বের মূল কথা হলো যে বুদ্ধির কোনো সাধারণ উপাদান বা জি ফ্যাক্টর নয়, বরং বুদ্ধি হলো মস্তিষ্কের বিভিন্ন অংশে ঘটে চলা বিভিন্ন প্রক্রিয়ার সম্মিলিত রূপ। যেহেতু বুদ্ধি বিভিন্ন প্রক্রিয়ার সমষ্টিগত রূপ, যেগুলো মস্তিষ্কের বিভিন্ন অঞ্চলে উপস্থিত, তাই মস্তিষ্কের একটি অংশ যদি অকেজো হয়ে যায় তাহলে আরেকটি অংশ কিন্তু সক্রিয় থাকে। আমরা এক্সাম্পল হিসেবে স্টিফেন হকিংসের কথাও দেখতে পারি, যে তিনি শারীরিকভাবে প্রতিবন্ধীও ছিলেন, তিনি কথা বলতেও পারতেন না, কিন্তু তবুও তার মস্তিষ্কের একটি অংশ অকেজো হয়ে গেলেও বাকি অংশগুলো এতটাই সক্রিয় ছিল যে সেই অংশগুলো দিয়ে তিনি মহাকাশ সম্পর্কে অনেক গবেষণা করেছিলেন এবং অনেক রহস্য আমাদের সামনে খোলাসা করেছিলেন। এই তত্ত্বে 4 রকমের প্রক্রিয়ার কথা বলা হয়েছে, যেগুলি একে অপরের থেকে পৃথক হলেও বা মস্তিষ্কে তাদের অবস্থান পৃথক হলেও এরা একে অপরের সঙ্গে সামঞ্জস্য বা সম্পর্ক রেখে কোনো মানসিক কাজ সম্পন্ন করতে পারে। এবং এই 4টে প্রক্রিয়া হলো প্ল্যানিং, অ্যাটেনশন, সাইমালটেনিয়াস এবং সাকসেসিভ। প্রথমে আমরা প্ল্যানিং বিষয়টি দেখে নিই। মস্তিষ্কের অগ্রভাগে বা ফ্রন্টাল লবে, এই অঞ্চলটিতে আমরা এই প্ল্যানিং করে থাকি। আমরা ছবিতে এই লাল অংশটি আমরা দেখতে পাই, যেটি আমাদের ব্রেনের বা মস্তিষ্কের একেবারে সামনের ভাগটি। এই সামনের ভাগটি দিয়েই আমরা বিভিন্ন পরিকল্পনা তৈরি করি, কৌশল নির্বাচন করি। এবং শুধু পরিকল্পনা তৈরি নয় বা কৌশল নির্বাচন নয়, সেগুলো বাস্তবে পরিণত করি এই অংশটির মাধ্যমে। এবং কতটি বাস্তবায়িত হচ্ছে তার মূল্যায়নও আমরা এই অংশের মাধ্যমে করে থাকি। এবং মস্তিষ্কের এই অংশটি বা এই প্রক্রিয়াটি, প্ল্যানিং প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাকি প্রক্রিয়াগুলোকেও কিন্তু এই অংশটি পরিচালনা করে। এরপরে অ্যাটেনশন প্রক্রিয়া।
টেম্পোরাল লোব, আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে সবুজ অংশটি একেবারে মেরুদণ্ড এবং ব্রেনের যে সংযোগস্থল সেইখানে এই অঞ্চলটি রয়েছে। এবং এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা অনেকগুলি উদ্দীপকের মধ্যে যেই উদ্দীপকটি আমাদের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সেটার উপরে মনোনিবেশ করি। যাদের এই অংশটি খুবই সক্রিয় তারা সবসময় গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে মনোনিবেশ করতে পারে, আর যাদের এই অংশটি খুবই দুর্বল তারা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে বেশিক্ষণ মনোনিবেশ করতে পারে না। ফর এক্সাম্পল মোবাইল এবং মনোযোগ। আজকালকার দিনে মোবাইল এটা তো ভালো জিনিস, এটা আমাদের পড়াশোনায় সাহায্য করে, কিন্তু অনেক সময় আমাদের এটা ডিস্ট্রাকশনের একটা সোর্স হিসাবে কাজ করে। পড়াশোনা করার সময় হঠাৎ করে একটি মেসেজ ঢুকলো, দেখি তো কী আসছে। এর ফলে কি হয়, আমাদের পড়াশোনার যে কনসেন্ট্রেশন সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। ওকে, তাই পড়াশোনার সময় আমাদেরকে সক্রিয় থাকতে হবে, আমাদের মনোযোগ দিতে হবে। এরপরের যে প্রসেস সেটি হলো সাইমালটেনিয়াস। এই প্রসেসটি ব্রেনের প্যারাইটাল লোব বা অসিপিটাল লোব বা টেম্পোরাল লোবে ঘটে থাকে। সাইমালটেনিয়াস প্রসেসিং, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা তথ্যগুলিকে সংঘবদ্ধ করে বা বিভিন্ন তথ্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে তার একটি সামগ্রিক মানে বা অর্থ খুঁজে বার করার চেষ্টা করি। অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কোনো তথ্য বা বিষয়বস্তুর মানে বা অর্থ বুঝতে পারি। যেরকম রিডিং কম্প্রিহেনশন বা আনসিন, আমরা ছোটোবেলায় স্কুলে এটা করেছি, রিডিং কম্প্রিহেনশন বা আনসিন। এখানে একটি প্যারাগ্রাফকে পড়ে সেটাকে আমাকে বুঝতে হবে এবং আমি সঠিক বুঝেছি কি বুঝিনি তার জন্য কিছু প্রশ্নও দেওয়া থাকে। সেই প্রশ্নের যদি সঠিক উত্তর আমি দিই তাহলে হ্যাঁ, আমি এই প্যারাগ্রাফটা বুঝেছি। এবং এই প্যারাগ্রাফটা বোঝার সময় আমার ব্রেনে যেই অংশটি সক্রিয় হচ্ছে সেটি হলো প্যারাইটাল, অসিপিটাল এবং টেম্পোরাল লোব। এর পরের প্রক্রিয়াটি হলো সাকসেসিভ প্রসেসিং। অর্থাৎ সাকসেসিভ প্রসেসিং, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা তথ্যগুলিকে ধারাবাহিক বা ক্রম অনুযায়ী সাজাতে পারি। উদাহরণস্বরূপ 1 2 3 4 বা ABCD অনুযায়ী অক্ষরগুলো সাজানো। যেরকম কোনো সঙ্গীত শিল্পী বা মিউজিক কম্পোজার বা কোনো শিল্পী, তাদের এই বিষয়ে তাদের ক্ষমতা একটু বেশি। তারা ভালো করে বুঝতে পারে যে কোন মিউজিকের পরে কোন মিউজিকটা দিলে গানটার মধ্যে একটা ধারাবাহিকতা বজায় থাকবে। তো সেইভাবে তারা জিনিসটাকে সাজায়। অতএব আমরা দেখতে পাচ্ছি যে বুদ্ধি মানে হলো যে এই চারটে প্রক্রিয়ার একটা সমষ্টি। সেই চারটে প্রক্রিয়াগুলো কি কি না, প্ল্যানিং, অ্যাটেনশন, সাইমালটেনিয়াস অ্যান্ড সাকসেসিভ। এই চারটে প্রক্রিয়ার মাধ্যমেই আমরা বিভিন্ন বৌদ্ধিক কাজ করতে পারি এবং এরা একে অপরের সঙ্গে সম্পর্কিত এবং ক্রমাগত একে অপরকে প্রভাবিত করছে। এই ছবি থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই চারটে বিষয়কেই কিন্তু একটা জিনিস প্রভাবিত করছে, একটা কমন বিষয়। সেটি কি না, সেটি হলো বেস অফ নলেজ। অর্থাৎ আমাদের জ্ঞানের আধার বা পূর্ব জ্ঞানের সঞ্চিত আধার, সেটাকেই বোঝাচ্ছে। আমাদের পূর্ব জ্ঞান এইটা আমাদের প্ল্যানিংকে প্রভাবিত করে, আমাদের অ্যাটেনশন এই প্রসেসটাকে প্রভাবিত করে, আমাদের সাইমালটেনিয়াস প্রসেসটাকে প্রভাবিত করে এবং আমাদের সাকসেসিভ প্রসেসিংটাকে প্রভাবিত করে। যে কোনো প্রসেসিংয়ের ক্ষেত্রেই আমাদের পূর্ব জ্ঞান খুবই জরুরি। কারণ আমাদের যদি পূর্ব জ্ঞান যদি না থাকে কোনো একটা বিষয় সম্পর্কে, তাহলে সেই বিষয় সম্পর্কে আমরা কিছুই বুঝতে পারবো না, আমরা সেটাকে প্রসেসিংই করতে পারবো না। যদি এখন আমি বাংলার বদলে অন্য কোনো ভাষা, ফর এক্সাম্পল স্প্যানিশ ভাষাতে যদি আমি পড়াই, তাহলে হয়তো কেউ বুঝতে পারবে না তোমরা, কারণ তোমাদের পূর্ব জ্ঞানের মধ্যে স্প্যানিশ জ্ঞান নেই বা তোমরা স্প্যানিশ কোনোদিনও জানো না। এবং সেই বিষয়টা যেহেতু স্প্যানিশ ভাষার জ্ঞান যেহেতু তোমাদের মধ্যে নেই, সেই কারণে আমি বা যে কেউ স্প্যানিশে পড়ালে সেটা কিন্তু আমরা প্রসেসই করতে পারবো না। তাই বেস অফ নলেজ বা আমাদের পূর্ব জ্ঞান আমাদের বৌদ্ধিক কাজ, যে কোনো বৌদ্ধিক কাজের বিভিন্ন প্রক্রিয়াকে ভীষণভাবে কিন্তু প্রভাবিত করে। এরপরের যেই তত্ত্বটি আমরা আলোচনা করব সেটি হলো গার্ডেনারের বহুমুখী বুদ্ধির তত্ত্ব বা মাল্টিপল ইন্টেলিজেন্স। গার্ডেনার তিনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে একটি গবেষণার মধ্যে রত ছিলেন এবং তিনি দু ধরনের ব্যক্তিদের উপর একই সময় প্রজেক্ট করছিলেন। একটি হলো সেই সমস্ত ব্যক্তি যারা মস্তিষ্কে আঘাত পেয়েছিল এবং তাদের উপর তিনি গবেষণা করছিলেন, এবং আরেকটি দল হলো সেই সমস্ত ব্যক্তি যারা প্রতিবন্ধী,
তাদের উপর তিনি গবেষণা করছিলেন। তো যে সমস্ত শিক্ষার্থীদের মস্তিষ্কে আঘাত লাগার ফলে তাদের ভাষাগত ক্ষমতা হারিয়ে গেলেও এবং তিনি দেখতে পেলেন যে এই গবেষণাগুলির মাধ্যমে যে সমস্ত শিক্ষার্থীদের মস্তিষ্কে আঘাত লাগার ফলে তাদের ভাষাগত ক্ষমতা হারিয়ে গেলেও তাদের মধ্যে কিন্তু স্থানিক বুদ্ধি বা দেহ সঞ্চালন বুদ্ধি বা ক্ষমতার উপস্থিতি বেশ ভালোই ছিল। অপরদিকে বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে ভীষণ সুন্দর আকার ক্ষমতা থাকলেও কিভাবে একটি বাক্য গঠন করতে হয় ভালোভাবে সেই ক্ষমতার অভাব ছিল। এখান থেকেই তিনি সিদ্ধান্তে আসলেন যে সেখানে একটি মাত্র ইন্টেলিজেন্স নয়, বহু রকমের ইন্টেলিজেন্স মানুষের মধ্যে থাকতে পারে এবং সেই কারণে তিনি 9টি বা 9 ধরনের বুদ্ধির কথা তিনি বলেছিলেন। প্রথমটি হলো লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স বা ভাষাগত বুদ্ধি। এই বুদ্ধির মাধ্যমে বিভিন্ন শব্দর মানে এবং ভাষার ব্যবহার এইগুলো সম্পর্কে ব্যক্তির ক্ষমতাকে ভাষাগত বুদ্ধি বলে থাকি আমরা। যাদের মধ্যে ভাষাগত বুদ্ধি বেশি তারা খুব সুন্দরভাবে লিখতে পারে বা বলতে পারে, উদাহরণ লেখক, কবি বা সাংবাদিক। দ্বিতীয় যেই ইন্টেলিজেন্সের কথা তিনি বলেছিলেন সেটি হলো লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স বা যুক্তি গাণিতিক বুদ্ধি। যুক্তি দিয়ে কথা বলা বা লেখা বা যুক্তির বিভিন্ন শাখা বা ধরন সম্পর্কে জ্ঞান বা বোঝার ক্ষমতাকে যুক্তি গাণিতিক বুদ্ধি বলে। যাদের মধ্যে এই ধরনের বুদ্ধি বেশি তারা ভীষণ যৌক্তিক প্রকৃতির হয় এবং সংখ্যা সম্পর্কে তাদের পারদর্শী থাকে, উদাহরণ বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, গণিত বিশেষজ্ঞ ইত্যাদি ব্যক্তি। এছাড়াও আরেকটি ইন্টেলিজেন্সের কথা তিনি বলেছিলেন সেটি হলো মিউজিক্যাল বা সঙ্গীত বা ছন্দাশ্রয়ী বুদ্ধি। সুর, তাল, ছন্দ, গানের মাত্রা এগুলি সম্পর্কে ক্ষমতাকে বলা হয় সঙ্গীত বা ছন্দাশ্রয়ী বুদ্ধি। যাদের মধ্যে এই ধরনের বুদ্ধি বেশি তাদের সঙ্গীত সম্পর্কে জ্ঞান অনেক বেশি, উদাহরণ সুরকার, গীতিকার, গায়ক গায়িকা বা বিভিন্ন বাদ্যযন্ত্রে পারদর্শী যারা। চতুর্থ রকমের বুদ্ধি হলো স্পেশাল বা স্থানিক বুদ্ধি। স্থান বা জায়গা, দৈর্ঘ্য, প্রস্থ, কোণ, উচ্চতা, গভীরতা সম্পর্কে ক্ষমতাকে বলা হয় স্থানিক বুদ্ধি। এই ধরনের বুদ্ধি যাদের মধ্যে বেশি তারা কোনো বস্তুর আকার সম্পর্কে খুবই সচেতন এবং সেই বস্তুকে অন্য কোনো আকারে রূপান্তরিত করতে সক্ষম, উদাহরণস্বরূপ ভাস্কর বা খোদাই শিল্পী, সৌধশিল্পী বা স্থাপত্য শিল্পী, নাবিক, কাঠমিস্ত্রি প্রভৃতি। পঞ্চম যেই ধরনের ইন্টেলিজেন্সের কথা তিনি বলেছিলেন সেটি হলো ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স বা অন্তর্ব্যক্তি বুদ্ধি। অন্যান্য ব্যক্তির ইচ্ছে, প্রেষণা, উদ্দেশ্য, চাহিদা, মেজাজ, অনুভূতি ইত্যাদি বোঝার ক্ষমতাই হলো অন্তর্ব্যক্তি বুদ্ধির বৈশিষ্ট্য। যাদের মধ্যে এই ধরনের বুদ্ধি বেশি তারা অন্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে পারে, উদাহরণ শিক্ষাবিদ, সেলসম্যান, পরামর্শদাতা, ধর্মীয় ও রাজনৈতিক নেতা, মীমাংসক, শান্তি সংস্থাপক ইত্যাদি। পরবর্তী যেই ধরনের বুদ্ধির কথা তিনি বলেছিলেন সেটি হলো ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স বা আন্তঃব্যক্তি বুদ্ধি। নিজের সক্ষমতা, দুর্বলতা ও প্রতিভা, চাহিদা, শক্তি, অনুভূতি সম্পর্কে অবগত হওয়ার ক্ষমতাকে আন্তঃব্যক্তি বুদ্ধি বলা হয়। যাদের মধ্যে এই ধরনের বুদ্ধি বেশি তারা নিজেকে চেনে এবং জানে, উদাহরণ যে কোনো ব্যক্তি যে নিজেকে ভালোভাবে জানেন। পরবর্তী যেই ধরনের বুদ্ধির কথা তিনি বলেছিলেন সেটি হলো বডিলি কিনেস্থেটিক অর্থাৎ শারীরিক বা দেহ সঞ্চালনগত বুদ্ধি। দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নির্দিষ্টভাবে সঞ্চালনের ক্ষমতা অথবা কোনো বস্তুকে নির্দিষ্টভাবে পরিচালনা করার ক্ষমতাকে শারীরিক বা দেহ সঞ্চালনগত বুদ্ধি বলা হয়, উদাহরণ বিভিন্ন ক্রীড়াবিদ, নৃত্যশিল্পী প্রভৃতি। অষ্টম যে ধরনের বুদ্ধির কথা তিনি বলেছিলেন সেটি হলো ন্যাচারালিস্ট অর্থাৎ প্রাকৃতিক বুদ্ধি। বিভিন্ন গাছপালা, পশু পাখি সম্পর্কে সংবেদনশীল হওয়ার ক্ষমতাকেই প্রাকৃতিক বুদ্ধি বলে। যাদের মধ্যে এই বুদ্ধি বেশি তারা ভীষণ প্রকৃতিপ্রেমী হয় ও বাড়িতে পোষ্য প্রাণী রাখতে পছন্দ করে, উদাহরণ চাষি, গবাদি পশু পালক, বাগানের মালি ইত্যাদি। এরপরে যেই ধরনের ইন্টেলিজেন্সের কথা তিনি বলেছিলেন সেটি হলো এক্সিস্টেন্সিয়াল বা অস্তিত্ব সম্বন্ধীয় বুদ্ধি। জীবন, মৃত্যু এবং জীবনের চূড়ান্ত লক্ষ্য সম্পর্কে প্রশ্ন
এবং ধারণার ক্ষমতাকেই বলা হয় অস্তিত্ব সম্বন্ধীয় বুদ্ধি। যাদের এই ধরনের বুদ্ধি বেশি, তারা জীবন কি, বাস্তব কি, পরমাত্মার স্বরূপ কেমন, এগুলো সম্পর্কে বেশি আগ্রহী ও জ্ঞান রাখে। উদাহরণ দার্শনিক, ধর্মীয় গুরু, সন্ন্যাসী, সন্ন্যাসিনী ইত্যাদি। এই 9টি বুদ্ধি ছাড়াও তিনি আরেকটি বুদ্ধির কথা পরবর্তীকালে বলেছিলেন, সেটি হলো আধ্যাত্মিক বুদ্ধি বা স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স। যাদের মধ্যে এই ধরনের বুদ্ধি বেশি, তারা আধ্যাত্মিক বিষয় সম্পর্কে অনেক জ্ঞান রাখে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে গার্ডেনার তিনি একটি নয়, দুটি নয়, 9 ধরনের বুদ্ধির কথা তিনি বলছেন। অর্থাৎ কোনো ব্যক্তির মধ্যে বডেলি কিনেস্থেটিক বুদ্ধি বেশি থাকতে পারে, আবার অন্য কোনো দিক থেকে এক্সিস্টেন্সিয়াল বুদ্ধির দিক থেকে তার হয়তো বুদ্ধি কমও থাকতে পারে। তো যাই হোক না কেন, গার্ডেনারের তত্ত্বটি ভীষণভাবে সমালোচিত হয়েছিল বিভিন্ন মনোবিদদের দ্বারা। কিন্তু শিক্ষাক্ষেত্রে আমরা বিশেষভাবে যখন আমরা কোনো পাঠ্যক্রম রচনা করি বা যখন কোনো পাঠদান করি, তখন যদি কোনো শিক্ষক একটি বিষয়কে বিভিন্নভাবে উপস্থাপন করে, তাহলে সমস্ত ধরনের শিক্ষার্থীদের চাহিদা পূরণ করা যেতে পারে। হয়তো কোনো ব্যক্তির কোনো একটা পার্টিকুলার ইন্টেলিজেন্স দিক থেকে সে হয়তো বেশি ক্ষমতা রয়েছে, তাহলে তাদের চাহিদাগুলো আমরা পূরণ করতে পারি। অর্থাৎ একটি বিষয়বস্তু আমরা বিভিন্নভাবে হয়তো দেহ সঞ্চালনের মাধ্যমে বা কথার মাধ্যমে, গানের মাধ্যমে আমরা উপস্থাপন করতে পারি ছাত্রছাত্রীদের সামনে, যাতে বিষয়বস্তুটি তারা ভালোভাবে বুঝতে পারে। এরপরে আমরা দেখে নেব বুদ্ধির পরিমাপ বা মেজারমেন্ট অফ ইন্টেলিজেন্স। আমরা সাধারণত 2 ধরনের কথা বলে থাকি, একটি হলো ইন্ডিভিজুয়াল এবং আরেকটি হলো গ্রুপ। ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগত মানে হলো যে একই সময়ে একটি মাত্র ব্যক্তির উপরে এই ধরনের টেস্ট ব্যবহার করা হয়। আর গ্রুপ মানে হলো বা দলগত বুদ্ধির অভিক্ষা মানে হলো একই সময়ে একাধিক ব্যক্তির উপরে এই টেস্টগুলো বা এই অভিক্ষাগুলো প্রয়োগ করা যেতে পারে। এবং ইন্ডিভিজুয়াল টেস্ট এরও কয়েকটি ভাগ রয়েছে, যেমন ভার্বাল, নন ভার্বাল বা পারফরমেন্স টেস্ট, বা এই দুটো ধরনেরও হতে পারে। এবং গ্রুপ ইন্টেলিজেন্স টেস্টেরও কয়েকটি ভাগ রয়েছে, যেমন ভার্বাল, নন ভার্বাল বা কালচার কমন টেস্ট, বা দুটো সংমিশ্রণও হতে পারে। প্রথমে আমরা দেখে নিই কয়েকটি ইন্ডিভিজুয়াল ভার্বাল টেস্ট অফ ইন্টেলিজেন্সের এক্সাম্পল। প্রথমত স্ট্যানফোর্ড বিনে স্কেল, 2 নম্বর দ্য ওয়েক্সলার স্কেলস, 3 নম্বর দ্য কফম্যান স্কেল, 4 নম্বর ডিফারেন্সিয়াল এবিলিটি স্কেলস, 5 নম্বর দাস নেগলেরি কগনিটিভ অ্যাসেসমেন্ট সিস্টেম। এইগুলো হলো ইন্ডিভিজুয়াল ভার্বাল টেস্টের কয়েকটি উদাহরণ। এরপরে গ্রুপ ভার্বাল টেস্ট, এর কয়েকটি উদাহরণ হলো প্রথমত আর্মি আলফা টেস্ট, 2 নম্বর আর্মি জেনারেল ক্লাসিফিকেশন টেস্ট, 3 নম্বর মহসিন জেনারেল ইন্টেলিজেন্স টেস্ট, 4 নম্বর যোশী জেনারেল মেন্টাল এবিলিটি, 5 নম্বর জ্যালোটাস গ্রুপ জেনারেল মেন্টাল এবিলিটি টেস্ট, 6 নম্বর আউজাস গ্রুপ ইন্টেলিজেন্স টেস্ট এবং 7 নম্বর কম্পিউটারাইজড অ্যাডাপটিভ টেস্টিং। কতগুলো এইগুলি হলো গ্রুপ ভার্বাল টেস্টের উদাহরণ। এরপরে আমরা দেখে নিই ইন্ডিভিজুয়াল নন ভার্বাল কয়েকটি টেস্ট, বা যেগুলোকে আমরা অনেক সময় পারফরমেন্স টেস্টও বলে থাকি। 1 নম্বর পিটার প্যাটারসন স্কেল, 2 নম্বর আলেকজান্ডার্স ব্যাটারি অফ পারফরমেন্স টেস্ট, 3 নম্বর ভাটিয়াস ব্যাটারি অফ পারফরমেন্স টেস্ট, 4 নম্বর ওয়েক্সলার বেলেভিউ ইন্টেলিজেন্স টেস্ট, এটি বাচনিক এবং অবাচনিক দুটোই উপাদানের মধ্যে রয়েছে, 5 নম্বর কর্নেল কক্স স্কেল, 6 নম্বর আর্থার পয়েন্ট স্কেল, 7 নম্বর পাস অ্যালং টেস্ট এবং 8 নম্বর কোজ ব্লক ডিজাইন টেস্ট প্রভৃতি। এরপরে রয়েছে গ্রুপ নন ভার্বাল টেস্ট অফ ইন্টেলিজেন্স, বা যেগুলিকে আমরা বলে থাকি অনেক সময় কালচার ফেয়ার টেস্ট বা কালচার ফ্রি টেস্ট বা কালচার কমন টেস্ট। অর্থাৎ এই ধরনের টেস্ট হলো সেই ধরনের টেস্ট যেখানে বিভিন্ন সাংস্কৃতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা শিক্ষার্থীরা দিতে পারে। এর কয়েকটি উদাহরণ হলো আর্মি বিটা টেস্ট, লেটার ইন্টারন্যাশনাল পারফরমেন্স স্কেল, কালচার ফেয়ার টেস্ট বাই ক্যাটেল, র্যাভেন্স প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স টেস্ট, গুড এনাফ হ্যারিস ড্রয়িং টেস্ট, ড্র এ ম্যান টেস্ট। তো এই কয়েকটা হলো গ্রুপ নন ভার্বাল টেস্টের উদাহরণ। এরপরে আমরা আইকিউ বা
ইন্টেলিজেন্স কোশ্চেনস, এর ধারণাটি আমরা দেখে নেব। এর ধারণা দেখার আগে প্রথমে আমাদের যেটা বলতেই হয় সেটি হলো অ্যালফ্রেড বিনেট এবং থিওডোরে সাইমন, এদের কথা বলতেই হয়। কারণ 1905 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এরাই বুদ্ধি পরিমাপ করার অভিক্ষা তৈরি করেন। তারাই সর্বপ্রথম যারা মেন্টাল এজ নামক একটি ধারণা দিয়েছিলেন। মেন্টাল এজ মানে কি? কোনো একটি দৈহিক এজ বা ক্রোনোলজিক্যাল এজ মানে তো আমরা জানি যে দৈহিক বা শারীরিক বয়স কত, হয়তো কারোর বয়স হতো 10, কারোর বয়স হতো 8, কিন্তু মানসিক বয়স মানে কি? মেন্টাল এজ মানেটা কি? মেন্টাল এজ মানে হলো যে বিভিন্ন বয়সের ছেলেমেয়েদের জন্য বিনে এবং সাইমন তারা একটি প্রশ্নগুচ্ছ তৈরি করেছিলেন, যেগুলি উত্তর দিলে আমরা বলতে পারি তার মেন্টাল এজ কত। অর্থাৎ 8 বছরের জন্য তৈরি সেই প্রশ্নগুচ্ছের উত্তর যদি কোনো 6 বছরের শিশু ভালোভাবে সঠিকভাবে উত্তর দিতে পারে, তাহলে সেই শিশুর দৈহিক বছর বা বয়স 6 বছর হলেও তার মানসিক বয়স হবে 8 বছর। কারণ 8 বছরের জন্য তৈরি যে সমস্ত প্রশ্ন সেগুলোর উত্তর সে সঠিকভাবে দিতে পারছে। তো এটাই হলো মেন্টাল এজের কনসেপ্ট। এবং পরবর্তীকালে বিনে এবং সাইমনের টেস্ট বহুবার এটা রিভাইজ করা হয়। এটি করেছিলেন টারম্যান, মেরিল এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির তত্ত্বাবধানে এগুলো হয়েছিল, এবং পরবর্তীকালে এর নাম পাল্টে হয় স্ট্যানফোর্ড বিনে টেস্ট। এবং এই টেস্টের মাধ্যমেই একটিমাত্র স্কোর পাওয়া যেত বা একটিমাত্র স্কোর পাওয়া যায় যার মাধ্যমে কোনো ব্যক্তির বুদ্ধির সম্পর্কে আমরা অনুমান করতে পারি। এবং এই একটিমাত্র স্কোরকেই আমরা বলে থাকি আইকিউ বা বুদ্ধাঙ্ক। এবং এটার সূত্র হলো যে মেন্টাল এজ ডিভাইডেড বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। অর্থাৎ আমাদের মানসিক বয়সকে আমরা যদি আমাদের দৈহিক বয়স দিয়ে ভাগ করি এবং সেটাকে পরবর্তীকালে যদি 100 দিয়ে আমরা গুণ করি, তাহলে আমরা আইকিউ পাবো। এবং আইকিউ পাওয়ার পর আমরা দেখতে পারি যে সেই আইকিউ অনুযায়ী আমরা কোন ইন্টেলিজেন্সের কোন লেভেলে রয়েছি। উদাহরণ, যদি আমাদের আইকিউ 90 থেকে 109-এর মধ্যে যদি আসে, তাহলে আমরা বলতে পারি আমাদের মধ্যে অ্যাভারেজ ইন্টেলিজেন্স রয়েছে। কারোর আইকিউ যদি 110 থেকে 119-এর মধ্যে আসে, তাহলে বলা যায় তার মধ্যে হাই ইন্টেলিজেন্স বা অ্যাভাব অ্যাভারেজ ইন্টেলিজেন্স রয়েছে। কোনো ব্যক্তির যদি আইকিউ যদি 120 থেকে 129 হয়, তাহলে আমরা বলতে পারি যে তার বুদ্ধি সুপিরিয়র। এবং কোনো ব্যক্তির যদি আইকিউ 130-এর বেশি হয়, তখন আমরা বলে থাকি ভেরি সুপিরিয়র। এবং সেরকমভাবে আমরা যদি 80 থেকে 89-এর মধ্যে যদি আমরা দেখি যে কারোর আইকিউ পড়ছে, তাহলে আমরা বলতে পারি এটা বিলো অ্যাভারেজ। 70 থেকে 79 অবধি বর্ডার লাইন। 50 থেকে 69 এটা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির মধ্যে পড়ে, যেটা আমরা মাইল্ড ডিসেবিলিটি বলি। এবং 35 থেকে 49 এটা মডারেট ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির মধ্যে পড়ে। আর 20 থেকে 34 এটা সিভিয়ার ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির মধ্যে পড়ে। আর বিলো 20 এটাকে আমরা বলি প্রোফাউন্ড ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, তার মধ্যে রয়েছে। অর্থাৎ আইকিউ স্কোর দেখে আমরা বিচার করতে পারি যে কার বুদ্ধির মাত্রা কীরকম। এই ভিডিও লেকচারে আমরা যে সমস্ত বিষয়গুলো দেখলাম সেটা হলো বুদ্ধির ধারণা কি। বুদ্ধির ধারণা হিসাবে আমরা পেলাম এটা একটি মানসিক ক্ষমতা, যার সাহায্যে আমরা বিভিন্ন সমস্যা সমাধান করি, আমাদের পরিবেশের সাথে অভিযোজন করি এবং কোনো কঠিন, জটিল, বিমূর্ত বিষয়কে চিন্তা করি, আমাদের বাধা অতিক্রম করি সুচিন্তিতভাবে। এই ক্ষমতাকে আমরা বলছি বুদ্ধি। এবং তারপরে আমরা দেখলাম বিভিন্ন তত্ত্ব, বুদ্ধির বিভিন্ন তত্ত্ব, যেমন আমরা দেখলাম উপাদানমূলক তত্ত্ব, এবং সেখানে বুদ্ধিকে বিভিন্ন উপাদানের সাথে তুলনা করা হয়েছে। এবং পাশাপাশি আমরা দেখলাম জ্ঞানমূলক তত্ত্ব, সেখানে বুদ্ধির বিভিন্ন প্রক্রিয়ার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, সেগুলো আমরা দেখে নিলাম। এবং পরবর্তীকালে আমরা আলোচনা করলাম যে বুদ্ধি কিভাবে পরিমাপ করা যেতে পারে এবং আইকিউ মানে কি এবং আইকিউ কিভাবে আমরা ইন্টারপ্রেট করব, ব্যাখ্যা করব, সেগুলো আমরা জানলাম। আশা করি এই ভিডিও লেকচারের মাধ্যমে বুদ্ধি সম্পর্কে বিভিন্ন ধারণাগুলি স্পষ্ট হলো এবং বিভিন্ন ধারণাগুলি আমরা শিক্ষাক্ষেত্রে ব্যবহার করে শিক্ষাকে আরও উন্নত করতে পারি, শিক্ষার কোয়ালিটি বৃদ্ধি করতে পারি এবং শিক্ষার্থীদের উপকার করতে পারি। আশা করি এই ভিডিও লেকচারটি সবার ভালো লেগেছে এবং সবাই উপকৃত হবে। এই ভিডিও লেকচারে, এই প্রজেক্টে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে আমি খুবই গর্বিত এবং IITE কে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।